Good morning. How are you? I hope that you all are well by the grace of Almighty Allah. আপনারা ভালো আছেন সবাই? শুনতে পাচ্ছেন? জি স্যার, গুড মর্নিং। ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি। Now we will try to discuss about depending on the three criteria, group A, B, and C. According to this process, your final exam will be held. তো আপনাদের ফাইনাল এক্সামিনেশন ঠিক এভাবেই অনুষ্ঠিত হবে। আমি বরাবরই বলেছি গ্রুপ এ, বি এবং সি তে, গ্রুপ এ তে এমসিকিউ থাকবে 7টি, গ্রুপ বি তে আপনাদের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। যেখানে আপনাদের প্রথমে থাকবে, গ্রুপ বি এর মধ্যে প্রথমে থাকবে ইডিয়াম ফ্রেজ এবং গ্রুপ সি তে রাইটিং স্কিলের মধ্যে আপনাদের সেখানে সম্পৃক্ত করা হবে একটি ইমেইল, একটি লেটার, প্যারাগ্রাফ, এই জাতীয় আর কি। স্যার, একটা প্রশ্ন ছিল। জি, বলেন। স্যার, এই যে গ্রাফিক্যাল যে চিত্রগুলো, ওগুলো কি করব? ওই যে শিটে গ্রাফিক, দেখলাম। হ্যাঁ আমি বলছি আপনাদের যে কথা আছে, আমি জাস্ট 20 মিনিটের মতো ক্লাস নেওয়ার পরে আপনাদের যে প্রশ্নগুলো আছে আপনারা আমাকে করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার? আচ্ছা, ও সম্পর্কে আমি কথা বলবো। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে এখানে কথা বলছি, দেখেন, 3টা এমসিকিউ আমরা এখানে তুলে ধরেছি। এই ক্লাসগুলো আপনারা অ্যাটেন্ড করবেন, চেষ্টা করবেন অ্যাটেন্ড করার। দেখেন, বেশ কিছু নতুন তথ্য এখানে সংযোজন করা হয়েছে এবং সিস্টেমেটিক্যালি কি বলা যায়, বেশ কিছু ক্রিটিক্যাল ইনফরমেশন কিন্তু আমি সার্ভ করার চেষ্টা করব। আপনারা ক্লাসে থাকলে সুবিধা হয়, আমার ক্লাস নিতে সুবিধা হয়। আর আপনারা যখন সামনে থাকেন তখন মনে হয় যেন কেউ আছে, তখন আমার বক্তব্যের গতিটা একটু বৃদ্ধি পায়। তো এখানে দেখেন, আপনার কথার আমি উত্তর দিব আর কি, লাস্টে একটু মনে রেখেন বিষয়টা। এখানে আমরা মাল্টিপল চয়েস কিন্তু মাত্র 3টা এখানে তুলে ধরেছি, দেখেন, এবং 3টা এমসিকিউ বোধ হয় আপনাদের নজরে এসেছে, আপনারা ইতিপূর্বে দেখেছেন, যেহেতু সকালে আমি এটা সেন্ড করেছি আপনাদের গ্রুপে। আপনারা কি দেখছেন আমার এই ক্লাসটা আজকে? এক নজরে কি দেখা পড়েছে কিনা একটু আমাকে আপনারা বলবেন যে আপনারা কি এক নজরে দেখছেন ক্লাসটা? কেউ একটু অ্যান্সার করেন। কেউ কি দেখেছেন আপনারা আমার এই ক্লাসটা কি দেখছেন? আচ্ছা, যাক। স্যার, না, দেখা হয়নি। হ্যাঁ, ক্লাসটা একটু দেখবেন। আমি যখন ক্লাসটা আপনাদেরকে দিব গ্রুপে, তখন এক নজরে দেখবেন। দেখেন, এখানে খুব সহজ আমি 3টা এমসিকিউ তুলে ধরেছি এবং এগুলো বিশেষ করে আপনাদের কিন্তু স্পেশালি প্রয়োজন হবে ফর দ্য প্রিপারেশন অফ ইয়োর কি বলা যায় যে এনটিআরসি এর এক্সামিনেশন। এখানে কিন্তু খুব প্রয়োজন হবে এবং ক্রিটিক্যাল কিছু নির্দেশনা এখানে থাকবে। যেমন 1 নম্বর এমসিকিউতে লেখা হয়েছে, এই যে এমসিকিউটা আমরা দেখছি, মেরিট ইজ দ্য অনলি ক্রাইটেরিয়া হুইচ ইজ অ্যাডাপ্টেড ইন দ্য সিলেকশন অফ ক্যান্ডিডেটস। মেরিটটা হচ্ছে একমাত্র ক্রাইটেরিয়া, বৈশিষ্ট্য, যা নাকি প্রয়োজন হয় ইন দ্য সিলেকশন অফ ক্যান্ডিডেটস, একজন ক্যান্ডিডেটকে সিলেকশন করতে। এটা যে ক্রাইটেরিয়া হুইচ ইজ অ্যাডাপ্টেড, এখানে কিন্তু আমরা একটা ভুল রয়েছে, আমরা সেন্টেন্স কারেকশনের উপরে কথা বলছি। দেখেন, এই জায়গাটায় কিন্তু আমাদের একটা ভুল রয়েছে। এই ভুলটা কেন হলো, কিভাবে হলো, এর সমাধানটা কি, এই বিষয়ের উপরে আমি জাস্ট একটু আপনাদের কথা বলার চেষ্টা করব, যে আসলে ভুলটা কেন হলো এবং কিভাবে এই ভুলটা আসলে হলো, এই বিষয়ের উপরে একটু কথা বলার চেষ্টা করব। তো এখানে আমাদের ভুলটা হয়েছে কোথায়? ভুলটা হয়েছে কিন্তু এই যে পজিশন যেখানে আমরা আন্ডারলাইন করে রাখছি, এই পজিশনের উপরে ভুলটা হয়েছে। এই যে এই পজিশনে আমাদের ভুলটা হয়েছে, ক্রাইটেরিয়াম হুইচ ইজ অ্যাডপ্টেড। দেখেন, আমাদের অপশনে লেখা আছে ক্রাইটেরিয়াম হুইচ ইজ অ্যাডপ্টেড। নাম্বার বি তে হচ্ছে কি, নাম্বার বি তে এখানে লেখা হয়েছে, এই যে দেখেন, এ আমাদের এতে লেখা হয়েছে
ক্রিটোরিয়ান হুইচ ইজ অ্যাডপ্টেড, নাম্বার বি তে লেখা হয়েছে ক্রিটোরিয়ান দ্যাট ইজ অ্যাডপ্টেড, নাম্বার সি তে লেখা হয়েছে ক্রিটোরিয়ান দ্যাট ইজ অ্যাডপ্টেড, এবং ডি তে ক্রিটোরিয়ান অফ হোয়াট ইজ অ্যাডপ্টেড। ই হচ্ছে নো কারেকশন ইজ রিকোয়ার্ড, কোনো কারেকশন প্রয়োজন নয়। পাঁচটা এখানে অপশন দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের পরীক্ষায় কিন্তু তিনটা অপশন অথবা চারটা অপশন থাকবে। এবার পরীক্ষায় কিন্তু চারটা অপশন আসার সম্ভাবনা বেশি, কারণ প্রশ্নপত্র যেটা আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে, এই প্রশ্নপত্র আমি যেটা দিয়েছি এটাই কিন্তু চারটা অপশন আমি দিয়েছি অলরেডি। তো মডারেশন বোর্ডে হয়তো থাকবে, আমিও থাকতে পারি, গতবার আমি ছিলাম, এবারও হয়তো থাকতে পারি মডারেশন বোর্ডে। যেটা সার্টিফাই করা হবে সেটাই কিন্তু আসলে প্রশ্ন আকারে এখানে হবে। তো এখন এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে দেখেন, টেরিটোরিয়াল দ্যাট ইজ অ্যাডপ্টেড অপশনটা হচ্ছে, এই অপশনটা আমাদের সঠিক। এই যে অপশনটা আমি দেখছি এটা হচ্ছে সঠিক, এই বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। কেন? এই যে ক্যারিটোরিয়াম শব্দটা লেখা হয়েছে, ওখানে ক্যারিটোরিয়া লেখা হয়েছে। এই যে ক্যারিটোরিয়া লেখা হয়েছে, ক্যারিটোরিয়াকে আমরা নিচ্ছি না, কিন্তু এই যে ক্যারিটোরিয়া, এটাকে নিচ্ছি না কেন? মেরিট, মেরিট শব্দের অর্থ হলো মেধা। এই মেধা শব্দটা কিন্তু সিঙ্গুলার না প্লুরাল? তো আমরা যদি এটাকে আইডেন্টিফাই করি তাহলে এটাকে কিন্তু আমরা কি করব, সিঙ্গুলার হিসাবে কিন্তু এটা গঠন করব। সো দ্যাট যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে এখানে এই পোর্শনে যে ক্যারিটোরিয়া শব্দটা রয়েছে এটাকে কিন্তু সিঙ্গুলার হতে হবে, মাস্ট বি ট্রিটেড অ্যাজ এ সিঙ্গুলার ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট মেরিট। মেরিটের উপরে ভিত্তি করে এই ক্যারিটোরিয়া শব্দটাকে সিঙ্গুলার হতে হবে। সো এই ক্যারিটোরিয়া শব্দটা প্রকৃতপক্ষে এখানে কিন্তু যে শব্দটা রয়েছে এটা প্লুরাল, কিন্তু এই যে ক্যারিটোরিয়ান এই যে শব্দটা এখানে যেটাকে আমরা শুদ্ধ হিসাবে ধরছি, একটু দেখেন এই যে শুদ্ধ হিসাবে যেটাকে ধরছি এটা কিন্তু প্রকৃতপক্ষে ট্রিটেড অ্যাজ এ সিঙ্গুলার। বাট এ, বি, সি এবং ডি সব বিকল্পগুলোতে অপশনগুলোতে কিন্তু ক্যারিটোরিয়ান এখানে inserted in this position as a singular, but নেক্সট ওয়ার্ড হিস, দ্যাট হোয়াট, এই চারটা অপশনের মধ্যে তিনটা রয়েছে কিন্তু ত্রিমুখী। প্রথমটা হচ্ছে হুইস, যেটা আমরা দেখছি, দেখেন হুইস, এই যে হুইস, তারপরেরটা আছে দ্যাট, এই যে দ্যাট, তারপরেরটা আবার দ্যাট ব্যবহার করা হয়েছে, এরপরেরটা হোয়াট ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা অপশন কিন্তু কোনটাকে নিচ্ছি? বি নাম্বার ক্যারিটোরিয়ান দ্যাট ইজ অ্যাডপ্টেড। আর সি নাম্বারে কিন্তু ক্রিটেরিয়ান দ্যাট ইজ অ্যাডেপ্টেড। আমরা দুইটা জিনিসকে চেঞ্জ করেছি, একটা হলো ক্যারিটোরিয়া আর একটা হলো অ্যাডেপ্টেড কে অ্যাডপ্টেড করেছি, এবং এটাকে আমরা উত্তর হিসাবে গ্রহণ করেছি। তো এখানে দেখেন দ্যাট এবং আমাদের হুইচ, এই যে দুইটা জিনিস ব্যবহার করা হয়, এবং হট, এই যে জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে, দ্যাট এবং হুইচ এর ভিতরে আসলে পার্থক্যটা কি সেই জিনিসটা এখানে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। দেখেন এখানে আমরা বি কে যখন অপশন হিসেবে গ্রহণ করলাম, গ্রহণ করার পরে এখানে একটা নোট দিয়েছে, এই নোটটা একটু খেয়াল করেন। এই যে নোটটা আমরা লিখেছি যে অ্যাডাপ্টেড means to change or modify something fit new condition like adapting a book into a movie। একটা বইকে মুভিতে রূপান্তরিত করার ক্ষেত্রে অ্যাডাপ্টেড গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হচ্ছে। হোয়াইল অ্যাডপ্টেড, এখানে খেয়াল করেন, হোয়াইল যেখানে অ্যাডপ্টেড, ডিএপি আর ডিওপি, খেয়াল করেন ডিওপি, এটার অর্থ কি হচ্ছে? মিনস টু টেক সামথিং নিউ এন্ড মেক ইট ইউর ওন, লাইক এ চাইল্ড পলিসি or idea। essentially adapt is about changing something to suit, কোনো জিনিসকে চেঞ্জ করা, তার ভালোর দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অ্যাডেপ্ট শব্দটা ব্যবহার করা হয়। এই যে অ্যাডেপ্ট শব্দটা কিন্তু ব্যবহার করা হচ্ছে, বাট কিন্তু whereas adopt is about taking something on as your own। আর অ্যাডপ্ট শব্দটা ব্যবহার করা হচ্ছে কোনো ব্যক্তির ধারণা, কোনো চিন্তা, কোনো পলিসি, কোনো নীতি পরিবর্তনশীল প্রক্রিয়ার দিকে ধাবিত করে গ্রহণযোগ্যতার দিকে গ্রহণ করা, গ্রহণযোগ্য জিনিসটাকে গ্রহণ করার ক্ষেত্রে অ্যাডপ্ট শব্দটা ব্যবহার করা হচ্ছে। এখানে থিংস এর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে অ্যাডপ্ট, আর অ্যাডপ্টটা হচ্ছে ব্যক্তির চিন্তন শক্তির ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। সো দ্যাট আমরা অ্যাডপ্ট শব্দটাকে কিন্তু এখানে গ্রহণ করতে চাচ্ছি, এই যে অ্যাডপ্ট শব্দটা কিন্তু আমরা এখানে গ্রহণ করতে চাচ্ছি। গেল নাম্বার ওয়ান। তাহলে অ্যাডপ্ট আমরা এক জায়গায় পেলাম, এটা উত্তর হিসাবে আমরা নিব। এখন কথা হচ্ছে দ্যাট এবং হুইচ। এই যে এখানে দেখেন, এই যে অপশনটায় দেখেন দ্যাট এবং হুইচ এর, সরি, দ্যাট এবং হুইচ এর ব্যবহারটা এখানে আমরা দেখছি। এই যে দ্যাট এবং হুইচ, এটা কি হচ্ছে?
দ্যাট এবং হুইচটা ব্যবহার হচ্ছে কিভাবে, ক্যারিটোরিয়া এর পরে হুইচের বদলে দ্যাট বসার কারণ হলো এখানে দ্যাট একটি রেস্ট্রিকটিভ রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, রেস্ট্রিকটিভ রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, যা ক্যারিটোরিয়া নির্দিষ্ট মানদণ্ড সম্পর্কে অপরিহার্য বা সীমিত তথ্য দিচ্ছে। আর হুইচ সাধারণত একাধিক বিকল্প থেকে বেছে নেওয়ার ক্ষেত্রে বা নন রেস্ট্রিকটিভ ক্লজের জন্য ব্যবহৃত হয়। তাই নির্দিষ্ট মানদণ্ড বোঝাতে দ্যাট বেশি উপযুক্ত এবং সঠিক ব্যাকরণগত পছন্দ, যেমন দ্য ক্যারিটোরিয়ান দ্যাট ওয়ার মিট ওয়ার সাফিসিয়েন্ট, যে মানদণ্ডগুলো পূরণ করা হয়েছিল তা যথেষ্ট ছিল। এখানে একটা এক্সাম্পল আমরা দেখেছি। তো আমরা এটা নিজেদের ভাষায় একটু বলার চেষ্টা করি। দ্যাটটা হচ্ছে মূলত ব্যবহার করা হবে এটা যে জিনিসটাকে আপনি আইডেন্টিফাই করতে চাচ্ছেন ওই জিনিসটাকে বোঝানোর ক্ষেত্রে। এখানে কিন্তু মেরিটটাকে কিন্তু আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং মেরিটকে বোঝানোর জন্য দ্যাটটাকে আমরা ব্যবহার করছি। যদি মেরিট ছাড়া আরো অনেকগুলো উপাদান এখানে থাকতো তাহলে কিন্তু আমরা হুইচ ব্যবহার করতাম। অর্থাৎ হুইচের ব্যবহারটা হচ্ছে একাধিক বিকল্প থাকবে, বিকল্পগুলোর মধ্যে একটিকে যখন আমরা উল্লেখ করব তখন কিন্তু হুইচ বসবে। এটা আমাদের বোঝার দরকার। এই যে আমাদের মেরিট শব্দটা আছে এখানে একটু খেয়াল করেন। এই যে মেরিট, মেরিট শব্দটা রয়েছে, এটা কি আছে, এটা কিন্তু একক অর্থে ব্যবহার হয়েছে। সঙ্গত কারণে এর পরে যে শব্দটা এই যে ইজ, ইজ শব্দটা বসছে, এটা কিন্তু সিঙ্গুলার তথ্য দেওয়ার কারণেই আমাদের এই ইজ শব্দটা কিন্তু বসেছে সিঙ্গুলার। তো সো দ্যাট এই দ্যাট এর কাজ হচ্ছে এই সিঙ্গুলার কোনো তথ্যকে দেবে এবং একক তথ্যকে সে নির্দেশ করবে, একক তথ্যকে নির্দেশ করবে। এটা এটা কয়টি তথ্যকে নির্দেশ করবে? একক তথ্যকে নির্দেশ করবে। আর যখন এই হুইচটা ব্যবহার করা হবে, এই যে হুইচ শব্দটা আমরা ব্যবহার করব, তখন সে অনেকগুলো তথ্যের ভিতরে একটিকে কিন্তু শনাক্ত করবে। তো এ কারণে আমরা হুইচ যুক্ত সেন্টেন্সটাকে অ্যাভয়েড করে আমরা দ্যাট যুক্ত সেন্টেন্সটা অ্যাভয়েড গ্রহণ করলাম। এখন প্রশ্ন হচ্ছে যদি ক্যারিটোরিয়াল হুইচ ইজ অ্যাডপ্টেড থাকে, যেহেতু এই যে অ্যাডপ্টেড শব্দটা কিন্তু এখানে আসছে কয়বার? অ্যাডপ্টেড শব্দটা কিন্তু একবারই আসছে। এই যে এখানে দেখেন অ্যাডপ্টেড এই শব্দটা আসছে কয়বার? একবার আসছে কিন্তু আমাদের এখানে। যদি এখানেও অ্যাডপ্টেড আসতো, খেয়াল করেন দ্যাট এর সাথে এটাও অ্যাডপ্টেড হতো, তাহলে কিন্তু আমাদের এটা আইডেন্টিফাই করা অনেক কঠিন হয়ে যেত। দ্যাট এর ক্ষেত্রে অ্যাডপ্টেড, দ্যাট ইজ অ্যাডপ্টেড, এটা হলে কিন্তু দুটো একই রকম হয়ে যেত, অর্থাৎ উত্তরটাকে কনফ্লিক্ট বেড়ে যেত। বাট যদি এই হট এর পরে অ্যাডপ্টেড হতো, এই অ্যাডপ্টেডটা হয়ে গেছে, এখন আমরা কিন্তু হটটাকে নিচ্ছি না, দ্যাটটাকে নিচ্ছি। কারণ দ্যাট নির্দিষ্ট কোনো তথ্যকে নির্দেশ করবে যেটা ম্যারিটকে নির্দেশ করেছে, এই যে ম্যারিট শব্দটাকে নির্দেশ করেছে। আর হুইচ বা হট এটা হচ্ছে অনেকগুলো বিকল্প এর মধ্য থেকে একটিকে নির্দেশ করার ক্ষেত্রে ব্যবহার করা হবে। এই জন্য কিন্তু ক্রিটিক্যাল সামান্য একটু ভুল এই অপশনটাতে আমাদের ভুল রয়েছে। এই যে এই অংশটার মধ্যে প্রকৃতপক্ষে ভুল রয়েছে দুইটা জায়গায়। একটা হচ্ছে অ্যাডেপ্টেড, যেটাকে আমরা অ্যাডপ্টেড করব, যেটা বিকল্প দুইটা জায়গায় ব্যবহার করা হয়েছে, যার সাথে দ্যাট এবং হটকে ব্যবহার করা হয়েছে। আর একটা ভুল রয়েছে এই যে হুইচ শব্দটা, এই হুইচ শব্দটাকে আমরা এখানে ব্যবহার করতে পারবো না, কারণ হুইচ যাকে নির্দেশ করছে সে কিন্তু প্রকৃতপক্ষে মেরিট, একক অর্থবোধক। সো এই একক অর্থবোধক তথ্যকে গ্রহণ করতে দ্যাটটাই অ্যাপ্রোপ্রিয়েট। তাই আমাদের এখানে অপশন বি ক্যারিটোরিয়ান দ্যাট ইজ অ্যাডপ্টেড এটাই অ্যাপ্রোপ্রিয়েট। এবং ক্যারিটোরিয়া শব্দটা প্লুরাল, আবারও বলছি, এর সিঙ্গুলার হচ্ছে ক্যারিটোরিয়ান, এটা হচ্ছে সিঙ্গুলার, আর ক্যারিটোরিয়া এটা হচ্ছে প্লুরাল। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে কিন্তু কারেকশন করতে এই অংশটাকে তিনটা জায়গায় আমরা কাজ করেছি। নাম্বার ওয়ান টেরিটোরিয়ার উপরে কাজ করেছি, নাম্বার টু হুইস এর উপরে কাজ করেছি। এখানে দেখেন নাম্বার ওয়ান হচ্ছে আমরা কি করেছি, নাম্বার ওয়ান আমরা কিন্তু এটার উপরে কাজ করেছি, ক্যারিটোরিয়া যেটা নাকি প্লুরাল ছিল, তারপরে এটাকে আমরা সিঙ্গুলার করেছি ক্যারিটোরিয়া। নাম্বার টু হুইস এর উপরে কাজ করেছি, যেটা এখানে কিন্তু আমরা এই যে দ্যাট হিসেবে আমরা উত্তরটাকে নিয়েছি। এরপরে আমরা নাম্বার থ্রি কাজ করেছি অ্যাডাপ্টেড, যেটাকে আমরা অ্যাডপ্টেড গ্রহণ করেছি। দেখেন এই তিনটা ওয়ার্ডের উপরে কাজ করে এই সেন্টেন্সটাকে কিন্তু আমরা কারেক্ট করার চেষ্টা করেছি।
তো এই জাতীয় ভুলগুলো আপনারা আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। এগুলো কিন্তু অত্যন্ত সূক্ষ্ম এবং কি বলা যায় যে অত্যন্ত মানে ক্রিটিক্যাল মিস্টেক পজিশন। এই মিস্টেক পজিশন গুলোকে আপনারা আইডেন্টিফাই করে সেটাকে আপনাদের জ্ঞানগত দক্ষতার উপরে ভিত্তি করে এটাকে কিন্তু সমাধান করার চেষ্টা করবেন। কারণ ছোট্ট একটা সেন্টেন্সের অংশ, এই অংশে কিন্তু তিনটা ওয়ার্ড রয়েছে, তিনটাই মিস্টেক পজিশনে আছে। তিনটাকে আমরা কিন্তু সলভ করার চেষ্টা করেছি এবং বলে দিয়েছি কি কারণে এটা এই পজিশন দিবে। টেরিটোরিয়া প্লুরাল রয়েছে, এটা মেরিট সিঙ্গুলারকে নির্দেশ করে, তাই ওটা সিঙ্গুলার হতে হবে টেরিটোরিয়াল। হুইচ অনেকগুলো বিকল্পের মধ্যে একটিকে গ্রহণ করার ক্ষেত্রে হুইচ ব্যবহার করা হয়, তাই এটা বিকল্প কিছু নাই, মেরিট একটাই তথ্য রয়েছে, তাই এখানে দ্যাট ব্যবহার করা হবে। আর ইসটা সিঙ্গুলার ঠিক আছে। আর অ্যাডপ্টেড এটা গ্রহণ করার ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে অর্থাৎ জ্ঞানগত দক্ষতার উপরে ভিত্তি করে যে তথ্যগুলো গ্রহণ করা হয় এখানে অ্যাডেপ্টেড হবে না, এটা অ্যাডপ্টেড হবে। এই জন্য এই তিনটা ওয়ার্ডকে চেঞ্জ করে আমরা এই সেন্টেন্সটাকে কারেকশন করে কি করেছি, টেরিটোরিয়াল দ্যাট ইজ অ্যাডপ্টেড, এটা কিন্তু আমরা সলিউশন করেছি। তো নাম্বার এ, আমরা এমসিকিউ নাম্বার এ কে সলিউশন করার চেষ্টা করলাম। এরপরে আপনারা এই বিষয়গুলো মোটামুটি দেখার চেষ্টা করবেন। দেখেন নাম্বার বি তে অনুরূপভাবে ছোট্ট এবং স্বাভাবিক একটা কিন্তু মিস্টেক এখানে আমি তুলে আনার চেষ্টা করেছি। এরকম ধরনের আপনাদের এমসিকিউ গুলো কিন্তু পরীক্ষায় আসবে। তো এখন যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন, আমরা এ এর উপরে আলোচনা করলাম। তো এ এর উপরে আলোচনা করার পরে আপনারা দেখছি এখানে 3-4 জন লাইনে আছেন। আপনাদের কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে বা কোনো প্রশ্ন আছে আমার কাছে? আপনার কথা আমি একটু পরে আর স্মরণ আছে আমি বলবো। তো এ এর উপরে যে আলোচনাটা করলাম, 4টা অপশন এখানে রয়েছে, 5টা অপশন। এই 5টা অপশন থেকে বি অপশনকে কেন গ্রহণ করলাম, কি কি কারণে, কোন জাতীয় ভুল ওখানে পরিলক্ষিত হয়েছে, এটা কিন্তু আইডেন্টিফাই করে সেটা সলভ করার আমি চেষ্টা করেছি। তো আপনাদের কোনো কিছু জানার আছে কিনা, এখানে কোনো প্রশ্ন আছে কিনা বা বুঝতে পেরেছেন কিনা বলেন, একটু আমাকে শেয়ার করেন। শেয়ার করেন একটু, কেউ কথা বলেন। কি সেলিনা সুলতানা দেখা যাচ্ছে, তারপরে কি সমাপ্তি, জি স্যার, বুঝছি। মানে কোন ধরনের প্রশ্ন আছে কিনা এখানে? যদি একটা বুঝতে পারেন এইটা দিয়ে কিন্তু অনেকগুলো কারেকশন করা যাবে। দেখেন ছোট্ট একটা সেন্টেন্স, তিনটাই কিন্তু মিস্টেক, তিনটা ওয়ার্ড মিস্টেক এবং ক্রিটিক্যাল মিস্টেক গুলো কিন্তু অত্যন্ত সূক্ষ্ম। সবই মনে হচ্ছে সঠিক, আসলে সঠিক না, এবং তার কারণটা কি সেটাকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। দেখেন কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা এখন কথা বলতে পারেন। আমি নাম্বার বি তে একটু কথা বলবো, এটা অত্যন্ত সহজ একটা মিস্টেক পজিশন এখানে রয়েছে। তো আমরা বি তে এখন আসি। ওয়ান মাস্ট কিপ দেমসেলভস অ্যাব্রেস্ট অফ, অ্যাব্রেস্ট অফ কোনো কিছু সম্পর্কে অবগত হওয়া, থাকা, এটা হচ্ছে অ্যাব্রেস্ট অফ, এই শব্দটা ব্যবহার করা হয়। অ্যাব্রেস্ট অফটা হচ্ছে কি, আমি বাংলায় লিখে দিয়েছি, কোনো কিছু সম্পর্কে অবগত থাকা অর্থে ব্যবহার করা হয়। তো এখানে যে এটা আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে যে অপশন গুলো আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আমরা এই সেন্টেন্সটার অর্থটা একটু জানার চেষ্টা করি। যে ওয়ান মাস্ট কিপ দেমসেলফ, একজনের উচিত তাদেরকে রাখা, অ্যাব্রেস্ট অফ কারেন্ট, অ্যাব্রেস্ট অফ কি, abreast of current event particularly while preparing for competitive exam, যখন কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে স্বতন্ত্রভাবে নিজেকে অবগত রাখা উচিত কারেন্ট ইভেন্ট সম্পর্কে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স যেটাকে আমরা বলি, অর্থাৎ চলমান জ্ঞান, তাই তো, যেটাকে আমরা সাধারণ জ্ঞান বলি। এই সাধারণ জ্ঞান সম্পর্কে দক্ষ হয়ে গড়ে ওঠা উচিত। এখন দেখেন এখানে যে ভুলটা, একেবারে সহজ একটা ভুল, সবাই পারবেন। পুট দেমসেলফ লেখা হয়েছে, কিপ হিমসেলফ লেখা হয়েছে, কিপ অন সেলফ লেখা হয়েছে, ডিতে পুট হিমসেলফ লেখা হয়েছে, ইতে নো কারেকশন ইজ রিকোয়ার্ড, কোনো কারেকশন প্রয়োজন নেই। তো এখন কিন্তু এই বিকল্পগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে 4টা এবং 5টা অপশন দেওয়া হচ্ছে। ভবিষ্যতে 5টা অপশনই বেশি কাজ করবে, কারণ অপশন যত বেশি থাকবে তখন কিন্তু রাইট চয়েসটাকে কিন্তু আইডেন্টিফাই করা অত্যন্ত ডিফিকাল্ট হয়ে পড়বে। সো আমরা এখানে দেখি যে সেন্টেন্সটার কোথায় ভুল হলো। অন, আমরা সেন্টেন্সের সাবজেক্টটাকে প্রথম দেখি। অন হচ্ছে কি, একক। এই যে অংশটা আমরা এখানে দেখবো, ওয়ানটা হচ্ছে একক অর্থ গ্রহণ করেছে, এক অর্থ গ্রহণ করেছে, তাহলে এটা কিন্তু সিঙ্গুলার। যে আমি যেটাকে কিন্তু এই যে ইয়েলো কালার করেছে এটা দেখেন, ওয়ান মাস্ট কিপ দেমসেলভস, এখন ওয়ান সাবজেক্ট পজিশনে আছে, তাহলে ওয়ানের যে আমরা
কি বলবো, যে দেমসেলফ, হিমসেলফ, তারপরে কি দাইসেলফ, তারপরে মাইসেলফ, এই ধরনের বেশ কিছু শব্দ ব্যবহার করা হয়। যেমন হি কে কি করা হয়, হি কে কিন্তু আমরা হিমসেলফ করি, এই হিটা আমরা কি করি, হিমসেলফ, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, হিমসেলফ করি। তারপরে শি কে কি করি, শি হচ্ছে হার সেলফ করি। তারপরে দে কে কি করি, দে কে আমরা চেঞ্জ করি কিভাবে, তেম সেলফ করি, তেম সেলফ। তারপরে ইউকে কি বলি আমরা, ইউকে ইয়োর সেলফ, ইয়োর সেলফ। তারপরে আমরা এই অনুরূপ ভাবে এইভাবে এইভাবে আমরা চেঞ্জ করি। ওয়ানকে আমরা কি করি, ওয়ানকে ওয়ান সেলফ, ওয়ান সেলফ। তাহলে দেখেন, এই যে অপশন গুলো আমি লিখেছি, এখানে সাবজেক্ট পজিশনে এই প্রোনাউন গুলোর মধ্যে যে প্রোনাউন থাকবে সেই প্রোনাউন গুলোকে ঠিক এভাবে চেঞ্জ করে আমরা রিফ্লেক্সিভ ফর্মে নিয়ে যাব। তো আমাদের সেন্টেন্সের এই যে ওয়ান শব্দটা রয়েছে এখানে, এই ওয়ানকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনে ব্যবহার করেছি, কি ব্যবহার করেছি, অন, অন সেলফ ব্যবহার করেছি। দেখেন এই যে সি, সরি, সি অপশন বলতে আমাদের এখানে কি, এই যে অন লাস্টে যেটা লিখেছি এটা দেখেন অন সেলফ লিখেছি। তাহলে অন এর পরে তেম সেলফ হওয়ার কোনো সুযোগই নাই, এখানে কিন্তু অন সেলফ হতে হবে। তাহলে আমরা অপশন গুলোর মধ্যে অন সেলফটাকে খুঁজে বের করলেই কিন্তু উত্তরটার এক অংশ আমরা পেয়ে যাচ্ছি। তো অন সেলফ এই আমাদের সি অপশনে রয়েছে, দেখেন কিপ অন সেলফ। আবার এখানে লেখা হয়েছে পুট দেমসেলফ, কিপ হিমসেলফ, আর কিপ অন সেলফ। এখন প্রশ্ন হচ্ছে, কিপ অন সেলফ না লিখে যদি কিপ অন সেলফ এবং কিপ হিমসেলফ দুটোই লেখা হতো, কিপ হিমসেলফ লেখা হতো আবার কিপ অন সেলফ লেখা হতো, হয়েছে পুট হিমসেলফ লেখা হয়েছে, তাহলে এই যে হিমসেলফটা হলো না, কারণ অন এর কারণে অন সেলফ হবে, তাহলে এটা আমরা নিয়ে নিলাম। আর এই কিপটা তো এখানে রয়ে গেছে, তাহলে পুটটা কেন হবে না, আমরা চেঞ্জ করে পুট হিম অন সেলফ লিখতে পারতাম, যে ওয়ান মাস্ট পুট অন সেলফ অ্যাব্রেস্ট অফ, এটা আমরা লিখতে পারতাম। কিন্তু পুট এবং কিপের মধ্যে পার্থক্যটা কি, যদিও এটা আমাদের এই আলোচনায় আসার কথা না বা না আসলেও হতো, কিন্তু আমি একটু দেখানোর চেষ্টা করেছি। দেখেন এখানে অ্যান্সারটা কিন্তু অপশন সি কে আমরা দিয়েছি। এখন দ্য প্রোনাউন দেমসেলফ, এখানে আমাদের নোটটা দেখেন একটু, নোটটা কি করা হয়েছে, নোটটা আমরা করেছি দ্য প্রোনাউন দেমসেলফস ডাজ নট এগ্রি উইথ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সের সাবজেক্টের সাথে এই যে দেমসেলফ শব্দটা আদৌ এগ্রিয়েবল নয়, গ্রহণযোগ্য নয়। ওয়ান মাস্ট কিপ অন সেলফস, ওয়ান সাবজেক্টের ক্ষেত্রে মাস্ট কিপ অবশ্যই রাখতে হবে অন সেলফ, এই অন সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউনটা আমাদের এখানে রাখতে হবে। তাই আমরা এখানে কিন্তু অন সেলফ শব্দটা ব্যবহার করেছি। এখন দেখেন কোথায় পুট বসবে এবং কোথায় কিপ বসবে সেটা আমরা একটু দেখি। এই যে অপশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন এই অপশনে পুট এবং কিপ এর মধ্যে আমরা একটা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। দেখেন পুট, পুট মিন্স টু প্লেস সামথিং সামহায়ার, suggesting a temporary action or a specific location। ইজি এক্সাম্পল, এক্সাম্পলি গ্রাটিয়া বলা হয় এই ইজি কে, পুট দ্য বুক অন দ্য টেবল, অর্থাৎ কোনো একটা বস্তু কোনো একটা বস্তুর উপরে রেখে দেয়া, এই ক্ষেত্রে কিন্তু পুট ব্যবহার করা হচ্ছে। এটা ভালো করে খেয়াল করবেন, পুটটা কোনো বস্তুর সাথে সম্পৃক্ততার ক্ষেত্রে কিন্তু পুট ব্যবহার করা হচ্ছে। যেমন পুট দ্য পেন অন দা বুক, কলমটিকে বইয়ের উপরে রাখো, কলমটিকে বইয়ের উপরে রাখো। এই যে কলম এবং বুক দুটোই কিন্তু এখানে বস্তু অর্থ প্রকাশ করছে। বাট কিপ, কিপটা কিন্তু কিপ মিন্স রিটেইন, পজিশন or maintain something in its place, সামথিং ইন ইটস প্লেস, তার নিজস্ব জায়গায় কোনো জিনিসকে রেখে দেয়া, মিন্স টু রিটেইন পজেশন, অধিকার বোঝাতে, অধিকারকে কোনো জায়গায় রেখে দেওয়ার ক্ষেত্রে কিন্তু কিপ বসানো হবে। ইমপ্লয়িং এ লঙ্গার ডিউরেশন অর কন্টিনিউয়াস স্টেট, যেটা নাকি লঙ্গার ডিউরেশন দীর্ঘ সময়ের ব্যবধানে ঘটতে পারে, অথবা কন্টিনিউয়াস একটা চলমান প্রক্রিয়া হতে পারে। তো এই ক্ষেত্রে মানুষের
যে প্রবণতা, মানুষের মধ্যে যে ক্ষমতা রয়েছে, মানুষের যে চিন্তন শক্তি রয়েছে, এই ধরনের তথ্য ভিত্তিক তথ্য প্রকাশ করতে, তার অধিকারকে প্রকাশ করতে, মানুষের যে অধিকার সংক্রান্ত বিষয়গুলোকে প্রকাশ করতে কিন্তু কিপ ব্যবহার করা হচ্ছে। তাহলে পুটটা ব্যবহার করছি সরাসরি বস্তুর সাথে সম্পৃক্ততা করতে, এবং কিপ ব্যবহার করছি মানুষের অধিকার, তারপরে কি মানুষের ক্ষমতা, মানুষের দক্ষতা, তারপরে কি কি বলা যায় যে মানুষের কার্যক্ষমতা ইত্যাদিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমরা কিন্তু কিট ব্যবহার করছি। অর্থাৎ তার ইমোশন, তার আবেগ, তার অনুভূতি, তার ভাবাবেগ, এই জাতীয় তথ্যকে বিশ্লেষণ করতে বা শনাক্ত করতে বা নির্দেশ করতে আমরা কিন্তু কিট ব্যবহার করছি। তো আমরা পুট এবং কিটের ব্যবহারটা কিন্তু আমরা একটু দেখে নেব বাসায়। তো আমরা পি অপশনের উপরে কিন্তু কথা বললাম। দেখেন এখানে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। পিএমসিকিউ এর উপরে যে কথা বলেছি, এখানে কি আপনাদের কিছু জিজ্ঞাসার আছে? আপনারা যারা আছেন, পি অপশনে আপনাদের কোনো জানার আছে কিনা? না স্যার। জানা নাই, বুঝতে পেরেছেন? তাহলে পুট কোথায় বসাবেন এবং কিপ কোথায় বসাবেন। কিপ কিন্তু আবেগ, ভাবাবেগ, অনুভূতি ইত্যাদি এই জাতীয় বিষয়কে প্রকাশ করতে কিন্তু আপনারা কিপ ব্যবহার করবেন। আর পুটটাকে ব্যবহার করবেন কিন্তু এটা হচ্ছে ইন্টিগ্রেটেড টু দ্য থিংস, কোন জিনিসের ব্যবহারের ক্ষেত্রে কোন জিনিসকে নির্দেশ করতে কিন্তু পুট ব্যবহার করবেন। এই ভুলটা যেন কোনো অবস্থাতে না হয়। তাহলে কিন্তু আমরা এখানে দুইটা জিনিস শিখলাম, যে ওয়ান সাবজেক্ট রয়েছে, এটা সরি অন রয়েছে, এটাকে আমরা অন সেলফ করেছি। দেম সেলফ বা হিমসেলফ বা ইয়োর সেলফ এই জাতীয় জিনিসগুলোকে আমরা মানে ইয়ে করব না, আইডেন্টিফাই করব না। এবং কিপটাকে আমরা কিন্তু রেখে দিয়েছি, কারণ এখানে কিন্তু কি হয়েছে, মানুষের ধারণা, মানুষের অনুভূতি, মানুষের আবেগ, মানুষের চিন্তন শক্তি এই জাতীয় তথ্যকে এখানে সার্ভ করেছে, তাই আমরা কিপ রেখে দিয়েছি। যদি কোনো বস্তুকে নির্দেশ করতো তাহলে এখানে কিন্তু আমরা কিপ না রেখে কোড ব্যবহার করতাম। ওকে। তো আমরা এরপরে নেক্সট 3 নাম্বার যে অপশনটা এখানে রয়েছে, দেখেন আপনারা একটু দেখবেন। ইন অর্ডার টু অ্যাটেইনিং অপটিমাল হেলথ ওয়ান মাস্ট লিড এ হেলথি লাইফস্টাইল অ্যান্ড এক্সারসাইজ রেগুলারলি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এর বাংলাটা আপনারা বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে, এই যে সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সটার মধ্যে একটা ভুল রয়েছে। এই ভুলটা আসলে কোথায় রয়েছে, এই জিনিসটাকে আমাদের খুঁজে বের করতে হবে। তো ইন অর্ডার টু, এই যে প্রথম অংশটা এখানে রয়েছে, দেখেন ইন অর্ডার টু, এটা একটা ফ্রেজ, এবং এই ফ্রেজের শেষে এই যে প্রিপজিশন টু রয়েছে, খেয়াল করেন, এই প্রিপজিশন টুটা থাকার কারণে এরপরে যে ভার্বটা রয়েছে, এই ভার্বটাকে অবশ্যই ভার্ব অন হতে হবে। ক্লিয়ার কিনা? ভার্ব অন হতে হবে। এবং এই টু প্রিপজিশনটা আসলে ইনফিনিটিভ তথ্য নিয়ে প্রকাশ করছে। আমি আগেও ক্লাসে কিন্তু এটা বলেছি, আবারও একটু খেয়াল করেন, দেখেন আপনাদের পরীক্ষায় এগুলো অত্যন্ত আমার মনে হয় কার্যকর ভূমিকা পালন করবে। অনেকেই জানেন, খুব ভালো মানে অবগত রয়েছেন, কিন্তু এই ক্লাসগুলো আসলে সবাইকে নিয়েই করার কথা, যে কারণে এভাবে ক্লাসগুলো তথ্য ভিত্তিক উপস্থাপন করা হয়। যদি আমরা স্পেশালি পরীক্ষার জন্য করতাম, কোন সরি এই পরীক্ষা না, কোনো চাকরির পরীক্ষার জন্য, তাহলে কিন্তু ক্লাসের মানগুলো কিন্তু ভিন্ন আকারে উপস্থাপন করা হতো। সো আমরা এখন যেটা করছি, দেখেন ইন অর্ডার টু, এই ইন অর্ডার টু, এই টু প্লাস ভার্বন ইকুয়াল টু, আমরা জানি ইনফিনিটিভ। আমরা কি জানি, টু প্লাস কি বলছি, ভার্ব অন ইকুয়াল টু ইনফিনিটিভ। এ এরপরে দেখেন, লাস্ট টাইম এভাবে শেষ হলে তো সমস্যা। তো এরপরে হচ্ছে ভার্ব ওয়ান প্লাস আইএনজি ইকুয়াল টু জিরান্ড, আবার অবলিক পার্টিসিপল, পার্টিসিপল। এটা একটু খেয়াল করেন, এই তিনটা অংশ অর্থাৎ ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল, এই তিনটাই কিন্তু নন ফাইনাইট ভার্বের একটা শ্রেণী বিভাগ। অর্থাৎ নন ফাইনাইট ভার্বটাকে 3 ভাগে ভাগ করা হয়, একটা হলো ইনফিনিটিভ, আর একটা হলো জিরান্ড, আর একটা পার্টিসিপল। সূত্র হচ্ছে, একটা সেন্টেন্সে পাশাপাশি দুইটা নন ফাইনাইট ভার্ব ব্যবহার করা যাবে না। এই যে আমি এখানে লিখে দিয়েছি, দেখেন দ্য ইউজ অফ, এর নিচে অ্যান্সার, অ্যান্সার কি বলা হয়েছে, অপশন ওয়ান কে, অর্থাৎ এ কে আমরা কিন্তু উত্তর হিসেবে ধরেছি, অর্থাৎ ইন অর্ডার টু অ্যাটেইন অপটিমাল হেলথ। এখন টু অ্যাটেইন ধরেছি, অর্থাৎ টু প্লাস ভার্ব অন ইকুয়াল টু ইনফিনিটিভ, এই সূত্রটা আমরা নিয়েছি। এখন যদি এটাকে আমরা টু প্লাস ভার্ব অন ইকুয়াল টু ইনফিনিটিভ না নিয়ে আমরা অ্যাটেইনিং ব্যবহার করতাম,
তাহলেও কিন্তু এটা শুদ্ধ হতো। এখন দেখেন যে বিষয়টা এখানে আমরা দেখছি, একটু আমরা খেয়াল করি এখানে, the use of infinitive to and the gerund attaining together makes the given sentence ungrammatical। অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ টু আছে প্লাস ভার্ব ওয়ান হতে হবে, এটা সূত্র। আবার যদি ওটা ভার্ব ওয়ান প্লাস আইএনজি আমরা করি, তাহলে এটা কিন্তু গ্রামাটিক্যাল কি আনগ্রামাটিক্যাল হয়ে যাবে। ইট হ্যাজ টু বি আইদার ইন অর্ডার টু অ্যাটেইন অর ফর অ্যাটেইনিং। তাহলে আমাদের করতে হবে কি, এখানে হয় টু অ্যাটেইন করতে হবে, আর না হলে কিন্তু ফর অ্যাটেইনিং করতে হবে। আমরা ফর অ্যাটেইনিং যদি করি ইন অর্ডার ফর অ্যাটেইনিং অপটিমাল হেলথ, তাহলে একটি দৃষ্টিকোণ থেকে এটা চিরান্ড হয়ে কিন্তু শুদ্ধ হবে। তো চয়েস সি এন্ড ডি আর ইনকারেক্ট, হেলথ ইজ আনকাউন্টেবল। এখানে কিন্তু হেলথটাকে আনকাউন্টেবল বলা হচ্ছে। সি এবং ডি এখানে বলা হচ্ছে ফর অ্যাটেইনিং আমরা শুদ্ধ বলতে চাচ্ছি, কিন্তু ফর অ্যাটেইনিংটা কেন শুদ্ধ বলা যাবে না, এর কারণটা হচ্ছে, ফর অ্যাটেইনিংটা শুদ্ধ না বলার কারণ হচ্ছে যে অ্যানটা কিন্তু এখানে বসবে না। কেন বসবে না? এই যে হেলথ শব্দটা এখানে দেখা যাচ্ছে, এই হেলথ শব্দটা কিন্তু প্রকৃতপক্ষে আনকাউন্টেবল, অর্থাৎ আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো অবস্থাতে অ্যান বসবে না, এটাই হচ্ছে সূত্র। আনকাউন্টেবল আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো অবস্থাতে কিন্তু অ্যান বসবে না। যদি এটা কাউন্টেবল হতো, ইফ দ্য ওয়ার্ড হেলথ স্টেটেড অ্যাজ কাউন্টেবল, দেন before the word and is inserted according to the grammatical rule। যেহেতু হেলথ শব্দটা কিন্তু আনকাউন্টেবল, তাই এই অপটিমাল হেলথ এর পূর্বে অ্যান বসবে না। সঙ্গত কারণে ফর অ্যাটেইনিং অ্যান্ড অপটিমাল হেলথ এটা আমরা উত্তর হিসেবে নিতে পারবো না। একইভাবে ডি অপশনটাও ইনকারেক্ট, কারণ এই ডি অপশনেও কিন্তু এন ব্যবহার করা হয়েছে, যেটা হেলথ এই আনকাউন্টেবল তথ্যকে নির্দেশ করতে ব্যর্থ হয়। সঙ্গত কারণে সবকিছু বিবেচনা করে আমরা কিন্তু কি করেছি, এই অপশন এ কে কিন্তু আমরা উত্তর হিসেবে গ্রহণ করছি। যেহেতু হেলথ আনকাউন্টেবল, ডিতে এই জন্য অ্যান ব্যবহার হবে না। আর এই সিতে হেলথ আনকাউন্টেবল, এবং ফর অ্যাটেইনিংটা যদিও গ্রামাটিক্যাল দিক দিয়ে শুদ্ধ রয়েছে, তারপরেও অ্যান এই শব্দটা বসার কারণে এটাও কিন্তু কি হবে না, এটা শুদ্ধ হবে না। সঙ্গত কারণে অপশন এ কে আমাদের উত্তর হিসেবে গ্রহণ করতে হবে। তো ঠিক আছে, আমরা কিন্তু 3 টাইমস কিউ এর পরে কথা বললাম। এখন এখানে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা সিতে? এই যে সিএমসিকিউ এর উপরে কথা বললাম, এখানে কি আপনাদের কিছু জানার আছে? কে হীরক মন্ডল, এজ এ স্টাইলিশ ম্যান, হীরক মন্ডল শুনতে পাচ্ছেন আমার কথা? শোনা যাচ্ছে? সমাপ্তি কি শোনা যায়? আমার কথা শোনা যায়? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। এই যে বিশ্লেষণটা করলাম, এটা কি কোনো উপকারে আসলে এসেছে না আসেনি? যদি না আসে তো ফাও ক্লাস করে তো লাভ নেই। বুঝতে না পেরেছেন? স্যার, আসছে অবশ্যই। হ্যাঁ, বুঝছি এটা স্যার। কি ক্লিয়ার বুঝতে পেরেছেন, না কোথাও আমার কাছে জানার আছে যে এখানে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, কি কি কারণে এই অপশন বুঝতে পেরেছি। হিসাবে দিতে পারছি না, এটা কিন্তু আমি আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। তো বলেন কোনো সমস্যা আছে কিনা? কি আইফোন নিয়ে কে আছে? আইফোন কার নাম যেন দেখছি এখানে, আইফোনে কে আছে? শুনতে পাচ্ছেন আমার কথা? তাহলে এই 3টা এমসিকিউ এর মধ্যে কোনো প্রশ্ন নাই। আমরা কিন্তু এন যদি না থাকতো, আবারও বলছি, এই যে অপশন সি তে যদি এন ব্যবহার না করা হতো, তাহলে কিন্তু বি এবং সি উভয়ই শুদ্ধ হতো। কারণ ফর অ্যাটেইনিং এটা শুদ্ধ এজ এ জিরান্ড হিসেবে, আর টু অ্যাটেইন এটাও শুদ্ধ। এটা কারেক্ট হচ্ছে ডিপেন্ডিং অন দ্য ইনফিনিটিভ অ্যাকর্ডিং টু দ্য রুল অফ ইনফিনিটিভ, ইনফিনিটিভ অনুযায়ী এটা শুদ্ধ। এই এন্ডটাকে বসিয়ে দিয়ে আমাদের কিন্তু যে ভেগটাকে কিন্তু স্পষ্ট করে দিয়েছে যে এখানে আর কোনো ভেগ থাকার কোনো সুযোগ নাই। এই জন্য অ্যান অপটিমাল হেলথ, ফর অ্যাটেইনিং অ্যান অপটিমাল হেলথ এটা কিন্তু অশুদ্ধ। যদি অ্যান না থাকতো, তাহলে বি এবং সি উভয়ই শুদ্ধ হতো। ওকে, এ পর্যন্ত। এরপরে আমরা
আমরা 2 নাম্বার প্রশ্নে যাচ্ছি। দেখেন, তাহলে 1 নাম্বার প্রশ্নে এমসিকিউ এর উপরে কোনো কথা নাই। 2 নাম্বার প্রশ্ন খুব দ্রুত আমাদের শেষ করতে হবে, কারণ টাইম আউট হয়ে যাবে। এখানে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ফ্রেজ, এনি 2 আউট অফ 3, তিনটা থাকবে। এখানে আমাদের 2টা উত্তর দিতে হবে। আমরা একটা ফ্রেজ এখানে লিখেছি, আউট অফ দ্য উড, ফ্রি ফ্রম ডিফিকাল্টিস। আউট অফ দ্য উড শব্দের অর্থ হচ্ছে, আমরা ইংরেজিতে লিখবো ফ্রি ফ্রম ডিফিকাল্টিস। এবং এখানে লিখেছি, দেখেন একটা সেন্টেন্স আমরা এখানে লিখেছি। সেন্টেন্সটা কি আছে? দ্য সার্জারি ওয়াজ সাকসেসফুল, সার্জারিটা সাকসেসফুল হয়েছিল। বাট দ্য ডক্টরস সে হি ইজ নট আউট অফ দ্য অডস ফর অ্যানাদার ফিউ ডেজ। তাহলে অ্যানাদার ফিউ ডেজ, বাট কিন্তু দ্য ডক্টরস, ডাক্তারেরা সে, তারা বলে, হি ইজ নট আউট অফ দ্য উডস, সে কষ্টের বাইরে নয়, ফর অ্যানাদার ফিউ ডেজ, বেশ কিছু দিন, বেশ কিছুদিন সে কষ্টের বাইরে থাকবে না। তার মানে সার্জারিটা করা হয়েছে, বেশ কিছুদিন সে কষ্টের মধ্যে থাকবে। এভাবে আমরা যখন ইডিয়াম পড়বে, ইডিয়ামটা লিখবো, লেখার পরে আমরা ইংরেজিতে এটাকে অর্থ লেখার চেষ্টা করব। তারপরে আমরা ঠিক অনুরূপ ভাবে অ্যাকর্ডিংলি আমরা কি করবো, উইল ট্রাই টু মেক এ সেন্টেন্স, একটা সেন্টেন্স আমরা তৈরি করব ডিপেন্ডিং অন দ্য মিনিং, তার অর্থের উপরে ভিত্তি করে আমরা একটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব। তাহলে এভাবে 3টা আসবে, 2টা লিখবো। এরপরে শর্ট কম্পোজিশন আসবে। এই যে শর্ট কনভারসেশন, আমরা একটা ফর্মাল কনভারসেশন দিয়েছি, এই ফর্মাল গ্রিটিংস দিয়েছি, আর একটা ইনফর্মাল গ্রিটিংস দিয়েছি। এ দুটো আপনারা আজকের ক্লাস থেকে দেখে নেবেন। কারণ ফর্মাল গ্রিটিংসটা হচ্ছে প্রাতিষ্ঠানিক বা অফিসিয়াল। এখানে কিন্তু এই যে জেমস একজন স্টুডেন্ট, তাকে সে নিয়ে গিয়েছে অন্য একজনকে সাথে নিয়ে, যে টিচারের কাছে সে ভর্তি হবে। এই যে ইমা, ইমা নামে একজন বান্ধবীকে সে নিয়েছে, এই যে প্রফেসর অস্টিনের কি বলা যায়, যে অস্টিনের ডিপার্টমেন্টে সে ভর্তি হবে, এই ব্যাপারে একটা ফর্মাল গ্রিটিংস এখানে করা হয়েছে। এর উপরে একটা আমরা শর্ট কনভারসেশন দিয়েছি। আর একটা এখানে করা হয়েছে ইনফর্মাল গ্রিটিংস। এটা হচ্ছে বন্ধু বান্ধবীদের মধ্যে, বন্ধু বন্ধু বা বন্ধু বান্ধবী বা বান্ধবীদের মধ্যে সংঘটিত হয়। এই দুইটা, একটা ফর্মাল এবং একটা ইনফর্মাল গ্রিটিংস আমরা দিয়েছি। এটা একটু আপনারা দেখে নিন। তো আমার ক্লাস শেষ হয়ে যাবে, কারণ টাইম আউট হয়ে গেলে। আপনাদের প্রশ্ন ছিল যে স্যার ট্রাফিক রুলস এর উপরে দিয়েছেন, কে যেন সমাপ্তি বোধ হয় না, কে প্রশ্ন করলো যে ট্রাফিক রুলস এর উপরে স্যার যেটা দিয়েছেন ওটা কি হবে। তো ট্রাফিক রুলস এর উপরে একটা আমি চিত্র দিয়েছি আপনাদেরকে, তাই না? কে বলছিলেন প্রশ্নটা আমার কাছে, কে করছিলেন যেন? স্যার আমি করছিলাম। হ্যাঁ, সমাপ্তি। এই হ্যাঁ তাহলে ওটা কি আপনি দেখে কিছু বুঝতে পেরেছেন? স্যার, বোঝা কি ওটা তো, মানে ওটা কি আমাকে আঁকতে হবে নাকি? আমি ঠিক বুঝতে যখন, পারছি না এই হ্যাঁ জন্য। আমি বলছি, গ্রুপ বিতে যখন প্রশ্ন আসবে যে আপনারা মেক এ পোস্টার, একটা পোস্টার তৈরি করেন, তখন আপনাদেরকে আঁকতে হবে। এই মেক এ পোস্টার লেখার পরে লিখলো যে অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কে একটা পোস্টার তৈরি করেন। অথবা কি বললো, মেক এ পোস্টার অ্যাবাউট ট্রাফিক রুলস, ট্রাফিক রুলস এর উপরে একটা পোস্টার তৈরি করেন। অথবা বললো মেক এ পোস্টার অ্যাবাউট ওয়াটার পলিউশন, ওই ওয়াটার পলিউশন বা সাউন্ড পলিউশনের উপরে একটা পোস্টার তৈরি করুন। তা আমি যেটা তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি, এটা হচ্ছে ট্রাফিক রুলস এর উপরে একটা পোস্টার তৈরি করে দেখিয়েছি। তো এরকম গত পরীক্ষায় আইসিটি ডিপার্টমেন্টে বিজনেস ইংলিশে এই প্রশ্নটা আমি বোধহয় দিয়েছিলাম, এবং প্রশ্নটা ফাইনাল পরীক্ষায় সিলেকশনে ছিল। তো এরকম প্রশ্ন যখন আসবে তখন